আমন্ত্রণ নিউজ গ্যালারি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে কথা বলি, বিশ্লেষণের চেষ্টা থাকে। আজকে গুরুত্বপূর্ণ সংবাদ কি আছে? আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ বা যেটি সবচেয়ে আলোচনায় এসছে সেটা হচ্ছে আগামী 14 নভেম্বর এসএসসি এবং 2রা ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এই ব্যাপারে এবং এই পরীক্ষা দুটির রুটিন প্রকাশ করা হয়েছে আজকে, এবং তারপর থেকেই শিক্ষা সংশ্লিষ্ট যারা আছেন, শিক্ষা সংশ্লিষ্ট সবাই, যার সন্তান আছেন, যারা শিক্ষক আছেন, যারা শিক্ষার্থী আছেন বা শিক্ষার্থী ভাই পরিবার যারা আছেন, সবাই মিলে মোটামুটি এই একটি সিদ্ধান্ত বাংলাদেশের বেশিরভাগ মানুষকে নাড়া দিয়েছে, ছুঁয়েছে, এবং এটি নিয়ে একটা প্রস্তুতি চলেছে। এই সিদ্ধান্তটি কতটা সময়চ্যুত হলো, কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং যদি করোনার সংক্রমণ বাড়ে তাহলে কী হবে, এই বিষয়গুলো আমরা আজকে একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে বেশ কজন আছেন, একটু পরিচয় করে নিই, তারপর আমরা আলোচনা যাই। আমার সঙ্গে আছেন বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার এস এম আব্বাস, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক ডক্টর এস এম হাফিজুর রহমান, আছেন উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক এবং বাংলাদেশ স্টেট অ্যালামনাই টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেন, এবং আছেন এসএসসি শিক্ষার্থী সাদিদ হোসেন। আপনাদের চারজনকেই অনেক কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি একটু শুরু করতে চাই এস এম আব্বাস আপনাকে দিয়ে, যেহেতু আপনি রিপোর্ট করেছেন এবং এই সংক্রান্ত ব্যাপারগুলো আপনি বলতে পারবেন। একটু জানতে চাই যে এই যে আমি দেখতে পাচ্ছি যে ব্যবহারিক অনেকগুলো বিষয় বাদ দেওয়া হয়েছে, যেমন বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি ও ধর্ম, এই বিষয়গুলো পরীক্ষা নেওয়া হবে না, এবং পরীক্ষা হবে 1.5 ঘন্টার। এই ব্যাপারটি কেন এই যে বাংলা, ইংরেজির মতো বিষয়গুলো বা অঙ্কর মতো বিষয়গুলো পরীক্ষা নেওয়া হচ্ছে না, এটার লজিকটা কি বলেছে শিক্ষা মন্ত্রণালয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক। এবারের পরীক্ষা যেহেতু সংক্ষিপ্ত সিলেবাসে সব বিষয় আনা হয়নি, আবশ্যিক বিষয়গুলোকে বাদ দেওয়া হয়েছে। যে সায়েন্সের ছাত্র কিংবা আর্টসের ছাত্র কিংবা কারিগরি মাদ্রাসার সকল ছাত্রদেরই বাংলা, অঙ্ক, ইংরেজি এই বিষয়গুলো পড়তে হয়। এই আবশ্যিক সাবজেক্ট গুলোকে বাদ দেওয়া হয়েছে দুটো কারণে। প্রধান কারণটি হচ্ছে যে প্রচুর শিক্ষার্থী যখন একসাথে হবে, লাখ লাখ শিক্ষার্থী যখন একই দিনে একই সাথে হবে, তা আমাদের স্বাস্থ্যবিধি মানা সম্ভব না। এত কেন্দ্র আমাদের নেই যে, এবং ওই কেন্দ্রেও এত শিক্ষার্থীর স্বাস্থ্যবিধি মানা সম্ভব না। এই চিন্তা থেকে যে যদি শুধু নির্বাচনিক 3টি বিষয়ের পরীক্ষা নেওয়া হয় তাহলে শিক্ষার্থী কমে যাচ্ছে। অর্থাৎ যেদিন কেমিস্ট্রির কারোর পরীক্ষা আছে সেই দিন হয়তো মাদ্রাসার আরবি পরীক্ষা আছে কিংবা কারিগরির অন্য একটি ট্রেডের পরীক্ষা আছে, তার মানে আমার এই শিক্ষার্থীরাই ভাগ হয়ে গেল, এবং সে কারণে কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি মানা সম্ভব। এখন সমস্যাটা যেটা হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে তাহলে আমরা ওই সাবজেক্ট গুলোর নম্বর কিভাবে পেতে পারি, সেটা আগে থেকেই বলা হয়েছে যে এইগুলো তো পরীক্ষার মাধ্যমে আসবে। পরীক্ষার বাইরে যেগুলো আছে, বাংলা, অঙ্ক, ইংরেজি, সামাজিক বিজ্ঞান, এই ধরনের 5টি যে সাবজেক্ট আছে, এই সাবজেক্ট গুলো সাবজেক্ট ম্যাপিং করে নম্বর দেওয়া হবে। সাবজেক্ট ম্যাপিং বলতে যেটা, সেটা হচ্ছে যে এবার এইচএসসি পরীক্ষা দেবে তার নম্বরটি দেওয়া হবে আগে এসএসসি, এবং সে জেডিসি বা জেএসসি পরীক্ষা দিয়ে আসছে, মানে 8ম শ্রেণীর সমাপনী পরীক্ষা এবং এসএসসি একটি পাবলিক পরীক্ষা, এসএসসি বা সমমানের একটি পাবলিক পরীক্ষা দিয়ে আসছে। তো সেই পরীক্ষায় সবগুলোতেই কিন্তু আবশ্যিক সাবজেক্ট সবারই ছিল এবং এখনো আবশ্যিক সাবজেক্ট আছে। হতে পারে এখানে কোনো সাবজেক্ট থাকবে না, কাছাকাছি সাবজেক্ট থাকবে। তো সেই সাবজেক্ট ম্যাপিং করে আগে তারা যে নম্বরগুলো পেয়েছিল 2টি পরীক্ষা মেলালে সেইভাবে ম্যাপিং করে একটি নম্বর দেওয়া হবে, যে নম্বরটি এই পরীক্ষার নম্বরের সাথে যুক্ত করে ফলাফল দেওয়া হবে। এসএসসি নিয়ে আপনার কাছে আরেকটি প্রশ্ন থাকতে পারে যে এসএসসি তাহলে কি হবে? এসএসসি সাবজেক্ট ম্যাপিংটা শুধুমাত্র জেএসসির হবে, কারণ তার আগে তো আরেকটা পাবলিক পরীক্ষা নেই, প্রাইমারি পরীক্ষা দিয়ে তো সেটা সম্ভব না। সেই ক্ষেত্রেও সাবজেক্ট ম্যাপিংটি হবে, সেটা একটা গবেষণালব্ধ ব্যাপার এবং গবেষণা করে অনেক দিন আগে থেকেই শিক্ষাবিদরা সেইটি চূড়ান্ত করেছেন। তো এই হলো আমাদের ব্যাপারটি। আর সংক্ষিপ্ত সিলেবাসে যে পরীক্ষাটা, কিন্তু পরীক্ষাটাও সংক্ষিপ্ত। অর্থাৎ সিলেবাস যতটুকু করা হয়েছে, যতটুকু আমাদের সম্ভব হয়েছে পড়ানো কিংবা অ্যাসাইনমেন্টের মাধ্যমে করানো, ততটুকুই পরীক্ষা হবে। সেদিক করে বলা যেতে পারে যে পরীক্ষা মূল্যায়ন বা নম্বর সবই ঠিক থাকবে, শিক্ষার্থীরা কিছুটা ছাড়ও এক অর্থে পাচ্ছে। তবে এমনটি না যে একেবারেই যে পড়াশোনা করবে না তার জন্য কিন্তু পাশ করা
অটো পাসের মতো পাস করা সহজ নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু একটু আনোয়ার হোসেন আপনার কাছে আসতে চাই, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক। একটু জানতে চাইবো যে এই বাংলা ইংরেজি যে যে পরীক্ষাগুলো আবশ্যিক যে বিষয়গুলো আছে, অঙ্ক যে বিষয়গুলো আছে এখানে পরীক্ষা নেওয়া হচ্ছে না, আপনার কি মনে হয় যে আমরা যখন পরীক্ষা নেওয়া হচ্ছে তাহলে এই সাবজেক্টগুলো না নিলে যারা পাশ করবে তারা এক ধরনের, আমরা বলছিলাম যখন যারা অটো পাস করেছে তারা এক ধরনের কথা শুনতে হবে, কিংবা তারা হয়তো সামনে গিয়ে এক ধরনের সমস্যা পড়তে পারে, এই যদি বাংলা ইংরেজি বা অঙ্কের মতো বিষয়গুলো পরীক্ষা না হয় তাহলে যারা পাশ করবে তারা কি একই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে কিনা, কিংবা এই বিষয়গুলো পরীক্ষা নেওয়াই যেত কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। পরীক্ষা একেবারে না নেওয়ার চেয়ে পরীক্ষা নেওয়াটা এবং শিক্ষা মন্ত্রণালয় এই কারণে এই সিদ্ধান্ত নিয়েছে যে নির্বাচনিক বিষয়গুলি পরীক্ষা নেওয়া হবে। আর যে বিষয়গুলি পরীক্ষা নেওয়া হচ্ছে না সে বিষয়গুলি ধরুন ক্লাস 10 এর স্টুডেন্ট বা এসএসসি পরীক্ষার্থী, তারা অষ্টম শ্রেণীতে বাংলা ইংরেজি গণিত ইসলাম ধর্ম আইসিটি পরীক্ষাগুলো দিয়ে পাশ করে চলে এসেছে। তাদের তারা যদি এই এসএসসি পরীক্ষা তো বিষয়গুলো অংশগ্রহণ করতে পারতো তবে সেটা ভালো হতো, কিন্তু বর্তমান সিচুয়েশন, বিশ্ব সিচুয়েশন সেটাকে অ্যালাউ করে না। তো আমার মনে হয় যে শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত সঠিক যে নির্বাচনী বিষয় পরীক্ষা নিবে এবং সাবজেক্ট ম্যাপিং করে ওই অষ্টম শ্রেণীতে বাংলা ইংরেজি গণিতে ইসলাম ধর্মীয় বা আইসিটি যেভাবে নাম্বার পেয়েছে সেই নাম্বারের অনুপাতে গবেষণা করে যে শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটি একটি উপযুক্ত সিদ্ধান্ত হবে। আচ্ছা এই সিদ্ধান্ত করা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, এই কোভিড আর শিক্ষার্থীরা এতে ক্ষতিগ্রস্ত হবে এটা এটা মনে করছেন এই কারণে যে শিক্ষার্থীরা ইতিমধ্যে যারা বর্তমানে তারা ক্লাসে আছে, শিক্ষার্থীরা এখন ক্লাস পাচ্ছে, আর এর আগে অ্যাসাইনমেন্ট ছিল। এসব কারণে আমার মনে হয় না যে শিক্ষার্থীরা সেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই কোভিডের এই সময়টাতে এখন যে একটা বড় পরীক্ষা হচ্ছে, লাখ লাখ শিক্ষার্থীরা পরীক্ষা দেবেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কতটা প্রস্তুত আছে এমন একটা চ্যালেঞ্জ মোকাবেলায়? আসলে আমরা সারা দেশের মানুষই একটা সন্দেহের তোলা চলেছিলাম যে পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না এসব বিষয় নিয়ে। তো 10 দিন আগে আমরা এরকম কনফার্ম সিদ্ধান্তটা জানতে পারিনি, আজকে আমরা জানতে পেরেছি। আমরা আশান্বিত এখন। আপনি হয়তো সারাদিনের বিভিন্ন চ্যানেলের আপনি নিজেও নিউজ করেছেন, দেখেছেন যে শিক্ষার্থীরা পরীক্ষা হবে এই ঘোষণা পাওয়ার পর থেকে তারা স্বতঃস্ফূর্ত হয়েছে অনেকটাই, যে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতেছে, অটো পাস তারা চায়। তো অটো পাস আসলে আমরা চাই না। আমরা চাই ছেলেমেয়েরা পরীক্ষা অংশগ্রহণ করে পাস করুক এবং তারা ভালো ফলাফল অর্জন। জি আচ্ছা ঠিক আছে, আমি একটু আমাদের আমাদের জি আমাদের আমাদের প্রতিষ্ঠানগুলি প্রস্তুত আছে পরীক্ষা গ্রহণ করার জন্য। আচ্ছা জি, আসছি আপনার কাছে আবার। আমি একটু সাদিদ হোসেন, এসএসসি পরিক্ষার্থী, তার কাছে একটু জানতে চাই। সাদিদ, আনোয়ার হোসেন সাহেব যেমনটি বলছিলেন যে এই ঘোষণাটার পরে বা রুটিন দেওয়ার পরে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের স্বতঃস্ফূর্ততা এসছে, তারা অটো পাস চায় না, তারা চায় যে পরীক্ষা হয়েই তারা পাশ করুক। এই যদি অবস্থা হয় এবং এই যে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হচ্ছে, এই ঘোষণাটা শোনার পরে তোমার প্রতিক্রিয়া কি? জি, যখন আমরা কয়েকদিন আগে জানতে পারলাম যে আমাদের স্কুল খোলার প্রস্তুতি নেওয়া হয়েছে এন্ড আমাদের খুব শীঘ্রই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যখন আমরা সবকিছু ব্যাপারে নিশ্চিত হতে পেরেছিলাম, তারপর থেকে আমরা পড়াশোনার প্রতি একটা আগের যে গতিটা ছিল এই কয়েক বছর, এই কয়েক মাস আমাদের বাসায় থাকার ফলে কিছুটা সেটা কমে গিয়েছিল। কিন্তু যখন আমরা জানতে পারলাম যে আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, তখন আমরা আগের সেই গতিটা ধীরে ধীরে ফিরে পাওয়া শুরু করলাম। আমাদের পড়াশোনার প্রতি যে ইচ্ছাটা সেটা আবার জেগে উঠলো, এন্ড এর জন্য আমাদের পরীক্ষার জন্য প্রস্তুতিটা নেওয়া আরো সহজ হয়ে গেল। কারণ আমি যখন স্কুলে যাই তখন আমার ফ্রেন্ডদের সাথে আমি পড়াশোনার ব্যাপারে আলোচনা করতে পারি, টিচারদের কাছ থেকে অনেক নতুন নতুন প্রশ্ন, অনেক নতুন নতুন উত্তর জানতে পারি। তো এই সবকিছুর কারণে পড়াশোনার প্রতি একটা ইচ্ছা আবার নতুন করে জেগে উঠে, যার ফলে আমাদের যে শীঘ্রই এসএসসি পরীক্ষাটা হবে
সেটার জন্য প্রস্তুতি নিতেও অনেক সাহায্য করছে। জি, সাজিদ, তোমার কি মনে হয় যে যে বাংলা, ইংরেজি, তারপরে অঙ্কর মতো বিষয়গুলো পরীক্ষা হচ্ছে না, এটা হলে ভালো হতো, নাকি নাই মামার চেয়ে কানার মামার ভালো, শেষ পর্যন্ত যে পরীক্ষা হচ্ছে এটাই সবচেয়ে আসল কথা? না, অবশ্যই নাই মামার চেয়ে কানা মামা ভালো, কারণ এখন সময়ের শিকার আমরা। আমাদের এর চেয়ে অটো পাসের থেকে যদি আমরা এভাবে একটা পরীক্ষা দিয়ে নিজেদের মেধাটা যাচাই করতে পারি, সেটা সর্বক্ষেত্রেই বেটার। কারণ আমরা যদি অটো পাস দিয়ে পাশ করতাম, হয়তো আমাদের নিজেদেরই একটা আক্ষেপ রয়ে যেত যে আমরা কি আমাদের ডিজার্ভিং অ্যান্সারটা করতে পেরেছি নাকি, বা আমাদের মেধাটাকে ঠিক মতো আমরা যাচাই করতে পেরেছি না। তো এখন আমাদের যে সাবজেক্ট গুলার, যে কয়টা সাবজেক্টই আছে সায়েন্সের, আমি সায়েন্সের স্টুডেন্ট দেখে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে, হায়ার ম্যাথস আছে, এই কয়টা সাবজেক্টে পরীক্ষা দিয়েও যদি আমরা আমাদের সবার সাথে একটা প্রতিযোগিতা করে আমাদের মেধাটা যাচাই করতে পারি, এটা আমার মনে হয় যে আমাদের ভবিষ্যতের জন্য খুবই কাজে দিবে। জি, ঠিক আছে, আমি আবার আসবো তোমার কাছে, তুমি নিশ্চয়ই থাকবে আমাদের কাছে সাথে। আমি অধ্যাপক ডক্টর এস এম হাফিজুর রহমান, আপনার কাছে একটু জানতে চাই যে শেষ পর্যন্ত একটা পরীক্ষার ঘোষণা এলো, অনেক প্রতীক্ষিত পরীক্ষার ঘোষণা, রুটিন দেওয়া হয়েছে, কিন্তু আবার এক জায়গায় খটকা আছে যে আবশ্যিক বিষয়গুলো পরীক্ষা হচ্ছে না। আবার অনেকে বলছেন যেমন অনেকে বলছেন যে শেষ পর্যন্ত যেহেতু পরীক্ষা হচ্ছে, এটাই আসল কথা, অটোবাস হচ্ছে না। আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। প্রথমত ওটা সবার সাথে আমিও, যে পরীক্ষা হবে এটি ভালো খবর আমাদের কাছে, যে পরীক্ষা হচ্ছে। অটো পাসের চেয়ে এটা ভালো। আবার এটা চেয়ে আর আচ্ছা, আচ্ছা, মনে হয় আচ্ছা, ডক্টর এস এম হাফিজুর রহমানের নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে, মানে আমরা আমরা একটা ব্যাপার আমাদের একটু বুঝতে হবে যে বিশেষ করে গণিত, এটা আর কোন হ্যাঁ, আপনি ঠিক আছে? ঠিক আছে? জি জি, এখন ক্লিয়ার আছে, জি এখন বলেন। হ্যালো। জি, এখন শুনতে পাচ্ছি, বলেন, এখন সব ঠিক আছে। না, আমি বলতেছি যে সকল শিক্ষার্থীর গণিত পড়ার এটা শেষ সুযোগ। আচ্ছা, কোন লেভেলে? এসএসসি লেভেলে। এরপর কিন্তু বিভিন্ন গ্রুপের কারণে তারা সবাই এসএসসি পড়বে না। আমরা গাণিতিক দক্ষতার কথা বলি। ক্লাস 8 এর ওই ম্যাপিং বা এটা আমরা একটা একটা মানে একটা উপায়, একটা হতো মানে গতবার আমরা করছি, কিন্তু এটাকে আমরা কন্টিনিউ করব। আমার কাছে, আমি আগেও বিভিন্নভাবে বলেছি যে অন্তত গণিতের ব্যাপারটা কোনোভাবে এটা সমর্থনযোগ্য না, গণিত পরীক্ষাটা না হওয়াটা। কারণ এটা গাণিতিক দক্ষতা লাস্ট ধাপ ছিল, এটা একটা বা একটা শিক্ষার্থী কিরকম গাণিতিক দক্ষতা অর্জন করছে এটা দেখাটা। পাশাপাশি বাংলা, ইংরেজি আমরা অনেকবার বলছি যে বাংলা ইংরেজি দুইটা পরীক্ষা না দিয়ে অন্তত একটা পরীক্ষা নেওয়া যেত, যে দুইটা পরীক্ষাকে মার্চ করে একটা পরীক্ষা নেওয়া যেত। আচ্ছা, সুতরাং এই সুযোগগুলো ছিল, যে এই সুযোগগুলো আমরা আরো চিন্তা করার সুযোগ ছিলাম। বিশেষ করে এসএসসি কিন্তু মাত্র 3টা পরীক্ষা হচ্ছে, এসএসসি তে 6টা পরীক্ষা হচ্ছে। আমরা কিন্তু এসএসসি তে বলছি যে ফিজিক্স কে 2টা পার্ট না নিয়ে একটা পার্ট করা, কেমিস্ট্রিকে 2টা পার্ট না নিয়ে একটা করা, সেখানে কিন্তু বাংলা ইংরেজি নেওয়ার সুযোগটা ছিল। সুতরাং এটা একটা মানে অটো পাসের চেয়ে এটা ভালো ব্যবস্থা, কিন্তু এর চেয়েও ভালো ব্যবস্থা হয়তো আরো করা যেত। জি, কারণ আপনি আমাদের বিভিন্ন লেভেলে কিন্তু শিক্ষার্থীর যে যোগ্যতা অর্জনের ধরনটা ভিন্ন। আচ্ছা, আপনি নিম্ন মাধ্যমিক লেভেলের যে যোগ্যতা অর্জন লেভেল, সেটাকে দিয়ে আমরা মাধ্যমিক পর্যায়ে বা মাধ্যমিক পর্যায়ে দিয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যোগ্যতা পরিমাপ করাটা, এটা কিন্তু কখনোই শিক্ষা বিজ্ঞানের ভাষায় যৌক্তিক না। সুতরাং আমরা হয়তো অটো পাসের চেয়ে এটা ভালো ব্যবস্থা, এখন পরীক্ষা হচ্ছে সেটা ভালো। এখন তা আর পিছিয়ে যাওয়ার সুযোগ নাই। এখন আমরা বলতে পারবো না যে গণিত পরীক্ষা নেওয়া হোক, সেটা একজনের বিভ্রান্তি সৃষ্টি হবে। আচ্ছা, কিন্তু আমার কাছে মনে হয় এটা হচ্ছে ভালো, কিন্তু আমাদের হাতে সুযোগ ছিল। আমরা এখনো চিন্তা করলে 2022 সালে জি, আ- 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 2022 সালে তো যে জি, পরীক্ষা হবে, সেখানে চিন্তা করতে পারি চিন্তা আমরা করতে পারে। সেটা। জি, আবার আমার সঙ্গে নিশ্চয়ই থাকবেন, আমরা আবার আসবো আপনার কাছে। আমি একটু আনোয়ার হোসেন, আপনাকে জানতে চাই, উত্তর হাইন স্কুল কলেজের সহকারী প্রধান শিক্ষক। এই যে বলা হচ্ছে কোভিড নিয়ে একটা চিন্তার একটা ব্যাপার আছে, যে কোভিড নিয়ে এই এই সময়টাতে শিক্ষার্থীদের শিক্ষকের স্বাস্থ্যবিধি মানার বিষয় একটা ব্যাপার আছে। সেই সঙ্গে আর একটা চিন্তার বিষয়,
যে এই শিক্ষার্থীদের সঙ্গে স্কুল যখন খুলেছে তখন আমরা দেখেছি যে শিক্ষার্থীদের সঙ্গে প্রচুর অভিভাবকরা স্কুলের সামনে গিয়ে ভিড় জমান, তাদের আটকানো যায় না। পরীক্ষা যখন হবে তখন তো অবশ্যই অভিভাবকরা যাবেন। আপনার কি মনে হয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সেই সক্ষমতা আছে যে শিক্ষা কেন্দ্রগুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে অভিভাবকরা যেন ভিড় না জমায় সেই ব্যাপারটি নিশ্চিত করা, বা এটা কি সম্ভব? ধন্যবাদ আবার আপনাকে। আসলে এই বিষয়টা আমাদের নিশ্চিত করতে হবে, আমাদের সচেতন হতে হবে। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের যদি ভালো স্বাস্থ্য চাই, সুশিক্ষা চাই, তাহলে অভিভাবকদের বুঝতে হবে যে একজন শিক্ষার্থীকে নিয়ে একজনের চেয়ে বেশি অভিভাবক যাওয়া ঠিক হবে না। আমরা গ্রাম এলাকায় বিশেষ করে দেখি যে একজন শিক্ষার্থীর সাথে 4-5 জন করে অভিভাবক যান। বাট এই বিষয়টা আমি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে অভিভাবকদের জানাতে চাই যে তারা যেন পরীক্ষার হলে এক শিক্ষার্থী নিয়ে একজনের বেশি না ভ্রমণ করে। সেন্টারে প্রবেশ করার সুযোগটা তেমন থাকে না। ভিতরে ঢুকলে তখন শিক্ষার্থী তার নিজের ব্যবস্থাপনায় থাকে, অর্থাৎ নিজেকে দেখাশোনা করে। বাট বাইরে যেন জটলাটা না হয়, এটা অবশ্যই আমাদেরকে এনশিওর করতে হবে। আপনাদের কাছে কোন নির্দেশনা এসছে যে শিক্ষকরা কিভাবে স্বাস্থ্যবিধি মানবে কিংবা সিট প্ল্যানটা কিভাবে হবে, এরকম কোনো নির্দেশনা কি এসছে? এ পর্যন্ত সরাসরি নির্দেশনা পাইনি। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে আমরা সেই মোতাবেক প্রস্তুতি গ্রহণ করা শুরু করব। আচ্ছা, এস এম আব্বাস, আপনি কি জানেন যে সিট প্ল্যানটা কিভাবে করা হবে? মানে এক সিটে একজন কিংবা এক সিটে কতজন বসবে, এবং শিক্ষা এই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কোনো নির্দেশনা দিবে কিনা শিক্ষা মন্ত্রণালয়? জি, অবশ্যই আছে। যদি নতুন নির্দেশনা মন্ত্রণালয় নাও দেয়, তবু আমাদের একটা স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম আছে, আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের একটা গাইডলাইন আছে, মন্ত্রণালয়ের একাধিক গাইডলাইন আছে, সেখানে বলাই আছে। এবং যেটাকৃতি করে একটি বেঞ্চে একটি স্টুডেন্ট বসবে, পরের প্রতি বেঞ্চের আরেক পাশে আরেকজন স্টুডেন্ট বসবে, তাহলেই কিন্তু মানা সম্ভব। সেটা মন্ত্রণালয় আরেকবার করে নির্দেশনা দিলেও সে করতে হবে, না দিলেও করতে হবে, আমাদের আগে নির্দেশনা আছে। আমি বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যিনি কথা বললেন, স্যারের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আজকে আমাদের গণিত পরীক্ষা নিয়ে খুব বেশি প্রয়োজন দেখা দিচ্ছে যে গণিত পরীক্ষাটা নিতে হতো, এটি শেষ পরীক্ষা। পরীক্ষার 2 মাস আগে পড়াশোনা করে গণিত পরীক্ষা দিয়ে আমি জানি না কতটা গণিত শেখা সম্ভব, অর্থাৎ কিছুটা হলেও সম্ভব, সেইটা আমরা মনে করছি। এই প্রেক্ষিতটা আমাদের মনে করিয়ে দেয় যে আসলে ধারাবাহিক মূল্যায়ন আমাদের দরকার। এই পরীক্ষা নির্ভর বা এই সনদ নির্ভর যে লেখাপড়া আমাদের ক্ষতি করছে, এটি প্রমাণ দিলেন স্যার, যে পরীক্ষা নিলে তাহলে উনি ভালো পড়াশোনা করতেন। আমার যদি ধারাবাহিক মূল্যায়ন হয়, ধারাবাহিক মূল্যায়ন থাকে, তাহলে পরীক্ষাটা নামমাত্র হলে বা 20 নম্বর 30 নম্বরের পরীক্ষা নিলেও সমস্যা হয় না। ধারাবাহিক মূল্যায়ন শ্রেণীর মূল্যায়ন যদি শেষ হয়ে যায়, আমার ছাত্র হয়ে থাকে। আর অটো পাসের যে বিষয়টি এসেছে, আমি ছাত্রদের উৎসাহিত করতে আমি প্রত্যেককেই অনুরোধ জানাবো যে আসলে গতবার যে রেজাল্টটা হয়েছে সেটিকে আমরা অটো পাস বলতে পারি না। একটা মূল্যায়নের ভিত্তিতে তাদেরকে ফলাফল দেওয়া হয়েছে। বলা যেতে পারে যে প্রত্যেককেই উত্তীর্ণ করা হয়েছে, কাউকে ফেল করানো হয়নি। কিন্তু সেখানে কি সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থী ছিল না? ছিল। তাদের বেলায় কিন্তু 100% নম্বর পায়নি। তার মানে মূল্যায়ন একটি যথাযথ মূল্যায়ন হয়েছে। মূল্যায়ন করার পরে নিচের দিকে যেগুলো আছে, যেগুলো হয়তো অনুত্তীর্ণ, সেইগুলোকে শুধু উত্তীর্ণ করিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই কিছু শিক্ষক উত্তীর্ণ হয়েছে এই মূল্যায়নের কারণে, সেই কারণে পুরোটাকে অটো পাস না, এটা একটা মূল্যায়নের ভিত্তিতে হয়েছে। এবং শিক্ষার্থীদের আমরা নিরুৎসাহিত করতে পারি না অটো পাস বলে। আসলে কোনোটি অটো পাস না। আমাদের শিক্ষার মধ্যে ত্রুটি আছে, পরীক্ষা নির্ভর ত্রুটি। পরীক্ষা সর্বস্ব একটি ব্যবস্থা, যে কারণে এই ত্রুটিগুলো আসছে এবং আমাদের শিক্ষার্থীদের হীনমন্যতায় আমরা ভোগাচ্ছি। এবং আমি মনে করি অভিভাবক এবং শিক্ষক তারা যদি সচেতন থাকে, তাহলে স্বাস্থ্যবিধি মানাটাও সম্ভব। এখানে সমস্যা হচ্ছে দুইবার, একবার হচ্ছে যখন প্রবেশ করছে এবং আরেকবার যখন বেরোচ্ছে। এই দুটি ক্ষেত্রে অভিভাবকদের সচেতন থাকা এবং শিক্ষকদের সচেতন থাকা, শিক্ষার্থীকেও সচেতন থাকতে হবে। আধা ঘন্টা আগে পরীক্ষা রুমে পৌঁছতে বলা হয়েছে, আধা ঘন্টা আগেই শিক্ষার্থী গিয়ে সঙ্গে সঙ্গে দৌড়ায় ঢুকতে গেলেই ঝামেলা বাড়ছে, কেন 1 ঘন্টা আগে শিক্ষার্থী যাবে না? এই ব্যাপারটি বোধহয় নিশ্চিত করা দরকার।
এখানে স্যারেরা আছেন, যারা শিক্ষক আছেন এবং যারা আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে জানতে পারবেন, তাদের জন্যই বলা যে আধা ঘন্টা আগে পরীক্ষা রুমের মধ্যে ঢুকে যেতে হবে, তাহলে আমি আধা ঘন্টা আগে পৌঁছলেই হলো। ব্যাপারটি এরকম না, আপনি 1 ঘন্টা আগে পৌঁছে যান। অর্থাৎ স্বাস্থ্যবিধি মানার ব্যাপারটি শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক সবাইকেই গুরুত্ব দিতে হবে। আচ্ছা, সবাইকে গুরুত্ব দিতে হবে। একটু আনোয়ার হোসেন, এই ক্ষেত্রে আপনাকে জানতে চাইবো যে একটু সত্যি করেই জানতে চাইবো যে স্কুলগুলো তো খুলেছে, স্কুল কলেজগুলো খুলেছে, আসলে স্কুল কলেজগুলোতে স্বাস্থ্যবিধি মানাটা কতটা সম্ভব হচ্ছে এখন? শিক্ষার্থীরাই কতটা মানেন, শিক্ষকই বা কতটা মানেন? যতটা মানা প্রয়োজন সেটা সম্ভব হচ্ছে কিনা? আসলে ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। স্বাস্থ্যবিধি মানা সম্ভব হচ্ছে, হয়তোবা শতভাগ সম্ভব হচ্ছে না মানার। বর্তমানে আমরা যেভাবে ক্লাস পরিচালনা করছি সে বিষয়ে একটু আলোকপাত করতেছি। একটা শিফটে, ধরেন মর্নিং শিফট 7:30 থেকে শুরু হয়ে 12টা পর্যন্ত চলে। এই শিফটটাকে আমরা 3টা ভাগে ভাগ করেছি। 3টা ভাগে ভাগ করে, অর্থাৎ ছাত্র সংখ্যা আমার বা ছাত্রীর সংখ্যা আমার যা ছিল সেটা 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে। আমার যদি 5,000 স্টুডেন্ট থাকে তাহলে আমার স্টুডেন্ট 1700 হয়ে যাবে প্রতি শিফটে। 3 শিফটে আমি 317 5,000 স্টুডেন্ট আমি পড়াচ্ছি। তো যেহেতু স্টুডেন্ট সংখ্যাটা কমে গেল, তো আমার স্বাস্থ্যবিধি মানাটা সহজ হয়ে যাবে। আমরা শিক্ষার্থীদেরকে মেসেজ দিয়ে বুঝিয়েছি যে প্রতিষ্ঠানে আসতে হবে স্বাস্থ্যবিধি মেনে। তারা যখন আসছে, থার্মাল গান দিয়ে তাদের তাপমাত্রা টেস্ট করা হচ্ছে, তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে, এবং আমি ব্যক্তিগতভাবে ক্লাস মনিটরিং করে সমস্ত শিক্ষার্থীর মাস্ক ব্যবহার করাটা নিশ্চিত করি। সাথে সাথে আমার প্রিন্সিপাল মহোদয় বিষয়টা দেখে আসছেন। তো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে এবং ছেলেমেয়েরা খুব স্বতঃস্ফূর্ত ভাবে ক্লাসে পার্টিসিপেট করছে, এবং তারা আমার বিশ্বাস এই প্রতিষ্ঠান হতে করোনা ছড়াবে এরকমটা না। আচ্ছা, তারা পড়ালেখা করতে পারছে, এটা একটা বড় আস্থার জায়গা। আস্থা চাই। জি, সাদিদ হোসেন, তোমার কাছে একটু জানতে চাই যে আসলে স্কুলগুলোতে তোমরা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কতটা সচেতন থাকো, নাকি আসলে স্কুল বা স্কুলে যখন চলে যাও তখন বন্ধু বান্ধব যখন থাকে তখন আসলে স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পরাটা, শরীর একটু দূরত্ব রাখাটা সেটা আসলে শেষ পর্যন্ত হয় না? কি মনে হয়? জি, আমাদের স্কুলে সারাক্ষণ আমাদের সচেতন রাখা হয় যাতে আমরা স্বাস্থ্যবিধি মানি, এন্ড এটা আমরা যাতে হেলথ সেফটিটা মেনটেন করি। এই জন্য আমাদের স্কুলের একটা ডিসিপ্লিন কমিটি আছে, আমাদের একটা হেলথ সেফটি কমিটি আছে। আমাদের স্কুলের যারা অথরিটি তারা আমাদেরকে অলওয়েজ বলতে থাকে যাতে আমরা সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলি। আমাদের যেমন আমি আমার ক্লাসে হয়তো আগে এক বেঞ্চে 2 জন করে বসতাম, কিন্তু এখন প্রতি বেঞ্চে 1 জন স্টুডেন্ট বসে, and সবার মধ্যে একটা সামাজিক দূরত্ব বজায় রাখতে হয়। হ্যাঁ, ক্লাসের পরে হয়তো আমরা দেখা সাক্ষাৎ করি, গল্প করি, কিন্তু তখন আমরা অলওয়েজ চেষ্টা করি যাতে আমরা মাস্কটাকে ব্যবহার করতে থাকি। কারণ আমাদের শিক্ষকেরা বলেছেন যে মাস্ক হলো আমাদের সেফটির সবচেয়ে বড় রিসোর্স। তো আমরা যাতে মাস্কটাকে অলওয়েজ ব্যবহার করি, এন্ড আমরা যাতে আমাদেরকে এবং আমাদের পরিবারকে, ইভেন আমাদের দেশকে যাতে কোনো রিস্কের মধ্যে না ফেলি আমাদের অসচেতনতার কারণে, আমরা সেটাই আর কি সার্বক্ষণিক মেনটেন করার চেষ্টা করি, সেটাই এনশোর করার চেষ্টা করি। ঠিক তাই আছে, স্কুলের আগে স্কুলের পরে সবসময় হেলথ সেফটি মেনটেন করার চেষ্টা করি আমরা। খুবই চমৎকার কথা। এবং এভাবে যে সবাই সচেতন হতে নিশ্চয়ই আমরা এই করোনা সংক্রমণে যে ভয় পাচ্ছি সেটি দূর হবে। আমি অধ্যাপক ডক্টর এস এম হাফিজুর রহমান আপনার কাছে যেটা জানতে চাইবো, এই যে আপনি যেই আবশ্যিক পরীক্ষাগুলো হচ্ছে না বা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিয়ে যে শিক্ষার্থীরা এবার পাশ করবেন বা যাবেন, তাদের সেই যে শিক্ষার যে কার্যক্রম যে ক্ষতিটা হয়ে গেল বা এতদিন বন্ধ থাকার কারণে যে ক্ষতি হয়েছে, সেই ব্যাপারটি যেন সামনের দিনগুলোতে পূরণ করা যায়, সেই ব্যাপারে এখনই একটা প্ল্যান থাকা উচিত কিনা, বা সেরকম কোন প্ল্যান আপনি দেখছেন কিনা? এটা কি আপনি এই ব্যাচগুলোর কথা বলতেছেন নাকি সামগ্রিক ব্যবস্থা? এই ব্যাচগুলো হতে পারে, সামগ্রিক বলতে পারেন আপনি। এই ব্যাচগুলোকে এখন তাদের পরবর্তী ধাপে, যেমন এইচএসসি যে ব্যাচগুলো আসবে সেখানে আমরা তো আমাদের একটা অভিজ্ঞতা আগে আমরা বলছি যে বিভিন্ন কারণে আমি যখন ইউনিভার্সিটিতে পড়াচ্ছি তাদের মধ্যে কিছু গ্যাপ এমনিতে গ্যাপ থাকে। তো আমরা চেষ্টা করি সেই গ্যাপ গুলাকে মিনিমাইজ করার জন্য। সেখানে হয়তো আর একটু সচেতন হইতে হবে আমাদেরকে, আর একটু প্ল্যান থাকতে হবে যে
কিভাবে আমরা হয়তো মাথায় একটু রাখতে হবে যারা হায়ার এডুকেশনে আমরা টিচিং করতেছি। একইভাবে প্রত্যেকটা লেভেলে একটা প্ল্যান থাকতে হবে। এনসিটিভি এ ব্যাপারে সহায়তা দিবে সবাইকে, যে যে গ্যাপ গুলা বা যে চ্যাপ্টার গুলা বাদ যাচ্ছে সেটা একটা মাস্টার প্ল্যান দেওয়া। আর একটা ব্যাপার অন্যান্য ক্ষেত্রে যেটা বলতেছি, আমরা কিন্তু অনেকদিন যাবত বলতেছি যে, এবং যে এই অটো প্রমোশন যেটা আগামী জানুয়ারিতে আমরা এক্সপেক্ট করতেছি গত বছরের মতো, এটাকে বন্ধ ঘোষণা করে যে অটো প্রমোশনটাকে মানে শিক্ষা বর্ষটাকে রিঅ্যারেঞ্জ করে। আমি যদি একটা এক্সাম্পল আপনাদের দিই, যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই অটো প্রমোশন বা অটো সাথে বিশ্বাস করে না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অলরেডি একাডেমিক কাউন্সিল একটা সিদ্ধান্ত হয়েছে যে আমাদের যেখানে বন্ধ ছিল সেখান থেকে শুরু হবে। আচ্ছা। এবং আমাদের পরীক্ষাগুলো এখন আমরা নিচ্ছি, যে পরীক্ষা আমরা যেগুলো হলো আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, সেই পরীক্ষাগুলো আমরা অনলাইনে বা ফেস টু ফেস বিভিন্নভাবে নিচ্ছি। এবং আগামী দিনে যে ব্যবস্থা রাখা হয়েছে কি, তো একটা ব্যবস্থা হলো যে আমাদের 6 মাসের সেমিস্টার চলবে 4 মাসে, আমাদের 1 বছরে একাডেমিক ইয়ার চলে 8 মাসে, এবং এইভাবে কিন্তু আমরা কভার করব। আচ্ছা। এই ব্যাপারটা কিন্তু স্কুলে সম্ভব। আমরা যদি অটো প্রমোশনটা জানুয়ারিতে না দিয়ে যদি আমরা সেপ্টেম্বর থেকে, এখনো কিন্তু স্কুলটা পুরোপুরি সচল হয় নাই, এখনো একদিন করে আসতেছে, 2 দিন করে আসবে। তারপরে এটা করতে করতে কিন্তু একটা ভালো অবস্থা আসছে, আমাদের অক্টোবরটা পার হয়ে যাবে। আমরা ধরতেছি যে আর করোনা আসবে না, মানে এতটা আক্রমণ করবে ধরে নেই। তারপর কিন্তু স্বাভাবিক অবস্থায় আসতো আমাদের কিন্তু অক্টোবর নভেম্বর, আবার এসএসসি পরীক্ষা কিন্তু স্কুলগুলো বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু বাস্তবতা। তাহলে আমরা এই অটো প্রমোশনটাকে যদি আমরা স্থগিত করে, আমরা যে লসটা হয়েছে গত 18 মাসে 17 মাসে, তাহলে কিন্তু আমরা এই এই ধাপেই পড়ায় নিতে পারি। কারণটা কি, আমরা বারবার কিন্তু এই কথাটা বলছি, বিভিন্ন ভাবে বলছি, মিডিয়াতে বলছি, পেপারে বলতেছি, যে যখন এই শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিচ্ছে, আমাদের যে এসএসসি পরীক্ষা কখন হওয়ার কথা ছিল, ফেব্রুয়ারি মাসে। এসএসসি হওয়ার কথা ছিল কখন, আমার এপ্রিল মাসে। আমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আপনার অক্টোবর 1 তারিখে। গত বছর যারা পাশ করেছিল তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু জ্যাম হয়ে আছে। আমি নিচে ক্লাসের শিক্ষার্থীদেরকে অটো প্রমোশন দিব? বরং তাদের জন্য কিন্তু প্রচুর স্পেস আছে, এগুলো আমরা বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছি, কিন্তু আসলে এখনো পর্যন্ত কোন সুনির্দিষ্ট উদ্যোগ আমরা পাচ্ছি না। আশা করি আমাদের সংশ্লিষ্ট যারা আছে তারা চিন্তা করবে, এই অটো প্রমোশন না দিয়ে শিক্ষার্থীদেরকে যা ক্লাসে রেখে সেখানেই তাদের লার্নিংটাকে নিশ্চিত করে পরবর্তী ক্লাসে নিয়ে যাওয়া। এবং এই যে 1 বছরের শিক্ষাক্রম কিন্তু 9 মাস যদি পড়াই, সেটা কিন্তু অনেকটা ভালোভাবে পড়ানো সম্ভব। আচ্ছা। জি। সুতরাং এই চিন্তাটা আমরা আশা করি আমাদের সংশ্লিষ্ট যারা আছে তারা নিশ্চয় আরো চিন্তা করবে, এই অটো প্রমোশনটা বন্ধ করবে। নিশ্চয়ই এই চিন্তা করবে। এস এম আব্বাস, আপনার কাছে একটু জানতে চাইবো যে করোনার যে পরিস্থিতি, এই করোনার যে এখন নিম্নগামিতা, সেটি দেখেই নিশ্চয়ই এই পরীক্ষা নেবার চিন্তা ভাবনা করা হয়েছে বা রুটিন দেওয়া হয়েছে। কিন্তু আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সংক্রমণ এবং মৃত্যুহার একটু বেড়েছে গত একদিনের তুলনায়, এবং 5% যদি বলি, গত 4 দিন ধরে মাত্র আমরা 5% নিচে আছে। যে কোনো সময় স্বাস্থ্য যারা বিশেষজ্ঞ আছেন তারা কিন্তু বলছেন যে কোনো সময় বাড়তেও পারে। যদি করোনা সংক্রমণ বেড়ে যায়, তাহলে কি এই পরীক্ষা নিশ্চয়ই বন্ধ করে দেওয়া হবে? যদি বন্ধ হয়, তাহলে কিভাবে এই শিক্ষার্থীদের তারা পাশ করবেন বা তাদের উত্তীর্ণ করা হবে, এই ব্যাপারে কোনো প্ল্যানিং আছে কিনা? আসলে পরীক্ষা বন্ধ হবে না। সংক্রমণ খুব বেশি বাড়ার প্রবণতা নেই, আছে, খুব বেশি প্রবণতা নেই। কারণ আমরা তো সিদ্ধান্ত নিতেই যাচ্ছিলাম যে সংক্রমণ 5% না, কাছাকাছি আসলে, অর্থাৎ 6-7 এরকম আসলে খুলে দেবে। সরকারের এরকম একটা পরিকল্পনা ছিল, তারপরে সেই অনুযায়ী কিন্তু খোলা হয়েছে। তারপরে সংক্রমণ কমে এসেছে। যদি সংক্রমণ সাথেও চলে যায়, তবুও পরীক্ষা হবে। এখন বিষয় হলো যে পরীক্ষা চলাকালে বা এই সময়ের মধ্যে যদি কোনো শিক্ষার্থী আক্রান্ত হয়, সে যদি পরীক্ষা না নিতে পারে, তাহলে কি হবে? এটি একটি উদ্বেগের বিষয়। আচ্ছা। সকল ক্ষেত্রে করোনার ব্যাপারে সকল ক্ষেত্রেই ছাড় দেওয়া হয়েছে। আমি মনে করি যে শিক্ষা মন্ত্রণালয় এই ছাড়টিও দেবেন, শিক্ষা বোর্ড সে ব্যাপারে উদ্যোগ নিতে পারবে। কোনো কারণে কোনো শিক্ষার্থী যদি করোনা একটা বিশেষ ব্যবস্থায় পরবর্তী সময় পরীক্ষা নেওয়া যাবে। এখন পর্যন্ত কোনো নির্দেশনা নাই তাহলে নিয়ে? নির্দেশনা নাই, এবং আমি আগামীতেও খুব সুযোগ দেখছি না। আচ্ছা। আর আরেকটি বিষয়, যে শিক্ষণ ঘাটতির যে ব্যাপারটি, প্রাথমিক এবং মাধ্যমিক নিয়ে বিশ্ববিদ্যালয়ে নেওয়ার প্রয়োজন নেই, কারণ তারা যেখানে শেষ করেছিল সেখান থেকে শুরু করবে। প্রাথমিক বা মাধ্যমিক সেই সুযোগ নেই, কারণ
শিক্ষাবর্ষ রিঅ্যারেঞ্জ হয়নি, তো যে কারণে শিখন ঘাটতি পূরণের ব্যবস্থা করেছে। আমি জানি না এই শিখন ঘাটতি পূরণের যে নতুন করে যে পরিকল্পনা করা হয়েছে, বার্ষিক পাঠ পরিকল্পনা করা হয়েছে, সেটি বাস্তবায়ন করা সম্ভব কিনা সেটি নিয়ে বিতর্ক আছে, কিন্তু এটি করা হয়েছে। আমার আমার বারবারই মনে হয়েছে, আমরা শিক্ষামন্ত্রীকেও জিজ্ঞাসা করেছি, পুরোপুরি শিখন ঘাটতি যদি পূরণ করে একটি ছাত্রকে পূর্বের জায়গায় ফেরাতে হয় তাহলে কতদিন সময় লাগতে পারে। শিক্ষামন্ত্রী নিজেই বলেছিলেন যে 1 থেকে 2 বছর। আমি কিন্তু মনে করি যে এখন থেকেই 2 বছর লাগা সম্ভব, কারণ আমরা শিখন ঘাটতি যদি পুরো করতে চেষ্টা করছি, সেটা যদি খানিকটা হয়েও যায়, তারপরেও কিন্তু আমাদের শিখন ঘাটতি কোনটুকু করবো, কতটুকু করতে পারবো, কতটা সাবজেক্ট ধরতে পারবো, ব্যাপারটি খুব সহজ না। আর কতটুকুই বা শিখন ঘাটতির তালিকায় আনা হয়েছে, যে কারণে একজন স্টুডেন্ট যে অবস্থায় আমাদের করোনা শুরু হয়েছিল ঠিক ওই অবস্থায় যেতে হলে সত্যি সত্যি আমাদের প্রায় 2 বছর সময় লাগবে। আচ্ছা, তবে পরীক্ষা বন্ধ হবে না, আশা করছি আমরা শীঘ্রই ভালো সুফলই দেখতে আমি পাবো। আমি এক জায়গায় যে শুনছিলাম বাচ্চাটা শিক্ষা সংশ্লিষ্ট একজন বলছিলেন যে যে বাচ্চাটা আমি একটু বলতে চাচ্ছিলাম, যে অবশ্যই প্লিজ। বাচ্চাটা 2020 সালে স্কুলে ভর্তি হয় নাই, সে বাচ্চাটা কিন্তু আগামী ডিসেম্বরে ক্লাস 2 এ আসার কথা আমাদের সিস্টেম অনুযায়ী। যে বাচ্চাটা স্কুলে ভর্তি হয় নাই 2020 সালে, এই বাচ্চা কিন্তু 2022 সালে ক্লাস 2 এ চলে আসবে। তাকে আমরা কিভাবে আসলে নিয়ে আসবো, সেই চিন্তাটা আমাদের করা উচিত। প্রাইমারি ক্ষেত্রে খুবই খুবই খারাপ অবস্থা এটা। আমাদের শিখন, এটা কিন্তু সর্বমহলে বলা হচ্ছে যে শিক্ষা বর্ষকে বিভাজনটা সবচেয়ে সহজ উপায়। আচ্ছা, আহ, একটু আনোয়ার হোসেন আপনাকে জানতে চাইবো, এই যে বারবার বলা হচ্ছে শিক্ষা কিভাবে ক্ষতিটা পুষিয়ে দেওয়া সম্ভব হবে, আপনারা কোনো চিন্তা ভাবনা করেছেন কিনা, বা বা শিক্ষার যে প্রতিষ্ঠানগুলোতে কোনো কার্যক্রম আছে কিনা যে এই ক্ষতিটা কিভাবে পুষিয়ে দেওয়া যায়? ধন্যবাদ। আসলে শিখন ঘাটতি কিছুটা শিখন ঘাটতি আসলে কিছুটা রয়ে গেছে। তবে আমাদের শিক্ষার্থীরা কিন্তু একেবারে বসে ছিল না, তারা অ্যাসাইনমেন্ট করেছে শুরু থেকেই। অ্যাসাইনমেন্ট করেছে তারা। যখন গত বছর করোনা দেখা দিল, তার হয়তো সর্বোচ্চ 1 মাস পর থেকেই বাংলাদেশের প্রায় সব প্রতিষ্ঠানেই বলা যায়, একেবারে রিমোট এরিয়া বাদ দিলে ফেসবুকে ক্লাস হয়েছে, ফেসবুক লাইভে ক্লাস হয়েছে, জুমে ক্লাস হয়েছে। বিশেষ করে শহরের স্কুলগুলোতে জুমে ক্লাস করেছে সবাই। আবার সাথে সাথে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া চালু ছিল। এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে কিন্তু শিক্ষার্থীরা সময় পার করেছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, শিক্ষকরা বসেছিল না, তারা কাজের মধ্যেই ছিল। তাদের শিক্ষণফল অর্জনে হয়তো কিছুটা ব্যাঘাত ঘটেছে, কিন্তু শিক্ষণফলটা একেবারে অর্জিত হয়নি, বিষয়টা এরকম না। তারা আর বর্তমানে যেহেতু প্রতিষ্ঠান খোলা আছে, শিক্ষকদের সরাসরি তত্ত্বাবধানে ক্লাস চলছে। তো শিক্ষকদের নিয়ে আমরা এই প্রতিষ্ঠান খোলার আগেই মিটিং করেছি যে কিভাবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা শিক্ষণ ফলটা বাচ্চাদেরকে অর্জন করিয়ে দিতে পারবো। সে মোতাবেকই রুটিন হয়েছে এবং ক্লাস পরিচালনা করা হচ্ছে। তো আমি মনে করি যে শিক্ষার্থীরা খুব বেশি পিছিয়ে থাকবে। আচ্ছা, একদম শেষ সময় চলে এসেছি। আমি অধ্যাপক ডক্টর এস এম হাফিজুর রহমান, আপনাকে জানতে চাইবো যে এই যখন পরীক্ষা রুটিন ঘোষণা করা হয়েছে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে যে এই যে করোনা সংক্রমণ যেন না বাড়ে এবং শিক্ষার্থী এবং অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে করোনা সংক্রমণ না বাড়ে। টিকা যে অবস্থা, সব কিছু মিলে আপনার কাছে কি মনে হয় যে এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে চলছে এবং আমরা করোনা সংক্রমণ রোধে যেভাবে সক্রিয় আছি, সব কিছু মিলে এত বিশাল সংখ্যক শিক্ষার্থীকে নিয়ে যেই পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেখানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোই করোনা সংক্রমণ না করার ব্যাপারে কতটা আপনার মনে হয় যে তাতে কতটা সম্ভব এই করোনা সংক্রমণটা আটকে রাখা? আমরা আশাবাদী যে হয়তোবা যেহেতু একটা পরীক্ষা, সবাই হয়তো একটু বেশি সচেতন থাকবে। সুতরাং এটা হয়তো আমরা আশাবাদী হয় ভালো, সংখ্যামুক্ত না হয়ে, বরং যেটা একটা পরীক্ষা সবাই হয়তো একটু বেশি কেয়ারফুল থাকবে। সুতরাং আমরা আশা করি পরীক্ষাটা ভালোভাবে হবে, সেই আশাটাই আমরা করি আর কি। আমি শিক্ষার্থীদের শিক্ষার্থীদের সবসময় বলবো যে যেহেতু সময়টা খুব বেশি নাই, এখন থেকে সতর্ক থাকা, যে যতটা বেশি মাস্ক ব্যবহার করা, স্বাস্থ্যবিধি মেনে চলা,
এটা পরীক্ষা আর সময়টাই না, এখন থেকেই আচ্ছা। এখন থেকে স্বাস্থ্য মেনে চলতে হবে, যাতে কোনো রকম সুযোগটা তৈরি না হয়। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এস এম আব্বাস, অধ্যাপক ডক্টর এস এম হাফিজুর রহমান, আনোয়ার হোসেন এবং সাদিদ হোসেন, আপনাদের চারজনকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা শুনছিলেন। আমরা প্রত্যাশা করব যে শেষ পর্যন্ত যখন পরীক্ষার দিনক্ষণ ঠিক হয়েছে, রুটিন দেওয়া হয়েছে, আমরা প্রত্যাশা করব করোনার এই সংক্রমণকে যে শঙ্কা সেটি দূর করেই শেষ পর্যন্ত পরীক্ষাটা হবে, ভালোভাবে হবে এবং অটোপাস দেওয়া লাগছে না, শেষ পর্যন্ত ফিজিক্যালি শিক্ষার্থীরা গিয়ে পরীক্ষা দিচ্ছেন, আনন্দের সঙ্গে দেবেন এবং তারা নতুন ক্লাসে উঠবেন। এই প্রত্যাশা নিয়ে আমরা শেষ করবো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটি নিয়ে সঙ্গে থাকবেন।